মর্নিং স্টুডেন্টস, আমরা আগের দিন সলিড চ্যাপ্টার দিয়ে স্টার্ট করেছিলাম। আজকে আমাদের সেকেন্ড ক্লাস সলিড কন্টিনিউ হচ্ছে। প্রথম ক্লাসে যে বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছিল তার মধ্যে কেলাস, একক কোষ, কেলাস চালক, এই তিনটে বিষয় নিয়ে কিছু বেসিক আইডিয়া তোমরা নিশ্চয়ই পেয়ে গেছো। আজকে আমরা এগুলো নিয়েই আরও একটু ডিটেলসে পড়ব, ঠিক আছে? তো একক কোষ বলতে আমরা কি দেখেছিলাম, যে একটা পূর্ণ কেলাসের যে ক্ষুদ্রতম অংশটা বারবার পর্যায়ক্রমে পুনরাবৃত্তির মাধ্যমে পুরো কেলাস জালকটা গঠন করছে, সেই ক্ষুদ্রতম অংশকে আমরা বলছি একক কোষ। চলো দেখে নিই একক কোষ ক প্রকার। একক কোষ হচ্ছে 4 প্রকার। 1 নম্বর হচ্ছে আদি বা মৌলিক বা প্রিমিটিভ ইউনিট সেল। 2 নম্বর হচ্ছে পৃষ্ঠকেন্দ্রিক একক কোষ বা ফেস সেন্টার্ড ইউনিট সেল। 3 নম্বর হচ্ছে দেহকেন্দ্রিক একক কোষ বা বডি সেন্টার্ড ইউনিট সেল। আর লাস্ট হলো প্রান্তকেন্দ্রিক একক কোষ বা এন্ড সেন্টার্ড ইউনিট সেল। কাকে এবার কী ধরনের ইউনিট সেল বলছি ছবি দেখে আমরা চলো বুঝে নিই। প্রথম হচ্ছে প্রিমিটিভ ইউনিট সেল। প্রিমিটিভ ইউনিট সেল আমরা কাকে বলছি, যে ধরনের একক কোষে কেবলমাত্র কৌণিক বিন্দুগুলোতেই কণারা অবস্থান করছে। এখানে লক্ষ্য করলে দেখবে এই ইউনিট সেলের 8টি কোণে 8টি কণা অবস্থান করছে, ব্যাস, আর কোথাও কিন্তু কোনো কণা নেই। তো এই ধরনের ইউনিট সেলকে আমরা বলছি প্রিমিটিভ ইউনিট সেল। নেক্সট হচ্ছে বডি সেন্টার্ড ইউনিট সেল। এই ধরনের ইউনিট সেলে 8টি কোণে 8টি কণা থাকছেই, তার সঙ্গে একটা এক্সট্রা অ্যাড হচ্ছে, সেটা হচ্ছে দেহের অভ্যন্তরে বা কেন্দ্রে, ঠিক আছে? একে আমরা বলছি বডি সেন্টার্ড বা দেহকেন্দ্রিক একক কোষ। নেক্সট হচ্ছে ফেস সেন্টার্ড ইউনিট সেল বা পৃষ্ঠকেন্দ্রিক একক কোষ। যে একক কোষে কৌণিক বিন্দুগুলোতে 8টা কণা বর্তমান থাকছেই, তার সঙ্গে অ্যাড হচ্ছে পৃষ্ঠতল। আমরা আগের দিন দেখেছি ইউনিট সেলের 6টা পৃষ্ঠতল থাকে, প্রত্যেক পৃষ্ঠতলের মাঝখানে একটা করে টোটাল 6টা অ্যাড হচ্ছে ফেস সেন্টার্ড ইউনিট সেলে। কেমন? লাস্ট হচ্ছে এন্ড সেন্টার্ড ইউনিট সেল। কাকে বলছি? প্রান্তকেন্দ্রিক একক কোষ। যে একক কোষে 8টি কৌণিক বিন্দুতে 8টা কণা রয়েছে, তার সঙ্গে অ্যাড হচ্ছে যে কোনো দুটো বিপরীত পৃষ্ঠের মাঝে একটা করে টোটাল 2টো, ঠিক আছে? ছবিতে তোমরা দেখতে পাচ্ছ বিপরীত দুটো পৃষ্ঠে একটা 2টো কণা এক্সট্রা রয়েছে। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখবে, এই যে আমরা 4 রকমের একক কোষ পড়লাম, এই 4 রকমের একক কোষে কিন্তু একটা গঠন কন্টিনিউ হচ্ছে, সেটা হচ্ছে প্রিমিটিভ ইউনিট সেলের গঠন। প্রত্যেকটাতেই দেখবে 8টা কৌণিক বিন্দুতে 8টা কণা কিন্তু কমন রয়েছে, তার সঙ্গে অ্যাড হচ্ছে কারোর ক্ষেত্রে বডির সেন্টারে, কারোর ক্ষেত্রে পৃষ্ঠের সেন্টারে, আর কারোর ক্ষেত্রে দুটো বিপরীত পৃষ্ঠের সেন্টারে, ঠিক আছে? তো এই হলো একক কোষের প্রকারভেদ। এবার আমরা দেখব কেলাসের প্রকারভেদ। নেক্সট দেখছি, দেখো আমরা আগের দিন পড়েছিলাম কাকে বলে অক্ষীয় দূরত্ব, কাকে বলে অক্ষীয় কোণ। স্মল এবিসিকে আমরা বলেছিলাম অক্ষীয় দূরত্ব, আর আলফা বিটা গামাকে আমরা বলেছিলাম অক্ষীয় কোণ। এখন এদের ভ্যারিয়েশনের উপর ডিপেন্ড করে আমরা 7 রকমের কেলাসের বিন্যাস পেয়েছি। এদেরকে বলা হয় ক্রিস্টাল সিস্টেম। 7 রকমের ক্রিস্টাল সিস্টেম রয়েছে। কাকে কি বলছি দেখে নি চলো। ফার্স্টে হচ্ছে কিউবিক, সিম্পল কিউবিক। কাকে বলছি? যাদের ক্ষেত্রে এ বি সি 3টে পরস্পর সমান, আলফা বিটা গামা থাকছে 90 ডিগ্রি করে। নেক্সট হচ্ছে টেট্রাগোনাল। এদের ক্ষেত্রে এ আর বি পরস্পর সমান, সি কিন্তু সমান নয়, আলফা বিটা গামা হচ্ছে 90 ডিগ্রি। অর্থরম্বিকে দেখো এ বি সি কেউ পরস্পরের সমান নয়, আলফা বিটা গামা 90 ডিগ্রি থাকছে। নেক্সট হচ্ছে হেক্সাগোনাল। এ আর বি পরস্পর সমান, সি বেড়ে যাচ্ছে, আলফা বিটা 90 ডিগ্রি থাকছে, গামা হয়ে যাচ্ছে 120 ডিগ্রি। আচ্ছা, যে ইউনিট সেলের জন্য এ বি সি পরস্পর কেউই সমান নয়, আলফা বিটা গামা কেউই 90 ডিগ্রি নয়, তাদেরকে আমরা বলছি ট্রাইক্লিনিক। কেমন? নেক্সট হচ্ছে মনোক্লিনিক। কাকে বলছি? এ আর বি পরস্পর সমান থাকবে, সি ওদের সঙ্গে ম্যাচ করবে না, আলফা আর গামা হচ্ছে 90 ডিগ্রি, বিটা 90 ডিগ্রি শো করছে না।
এদের এরকম স্ট্রাকচারকে আমরা বলছি মনোক্লিনিক। লাস্ট হচ্ছে রম্বোহেড্রাল। রম্বোহেড্রালের ক্ষেত্রে দেখে নাও এ বি সি পরস্পর সমানই থাকছে, কিন্তু আলফা বিটা গামার কেউ কিন্তু 90 ডিগ্রি হচ্ছে না। তো এই ধরনের স্ট্রাকচার হচ্ছে রম্বোহেড্রাল। তো এরকমভাবে আমরা 7 রকমের ক্রিস্টাল সিস্টেম পাচ্ছি। এইটা পড়লাম কেলাসের প্রকারভেদ, আগে পড়লাম একক কোষের প্রকারভেদ, এই দুটো গুলিয়ে ফেলবে না। তো এই যে 7 রকমের ক্রিস্টাল সিস্টেম, এদের প্রত্যেকেই কিন্তু একাধিক রকমের ইউনিট সেল স্ট্রাকচার দেখাতে পারে বা নাও পারে। এখন কে কী ধরনের ইউনিট সেল দেখায়, চলো তার একটা চার্ট দেখে নিই। এটা হচ্ছে চার্ট, কি বলছে দেখে নিই। কিউবিক ক্রিস্টাল সিস্টেম কী ধরনের একক কোষ দেখাচ্ছে দেখো, 3 রকমের। টেট্রাগোনাল টেট্রাগোনাল ক্রিস্টাল সিস্টেম 2 ধরনের একক কোষ দেখাচ্ছে। অর্থোরম্বিক দেখাচ্ছে 4 রকমের। এদের মধ্যে দেখো রম্বোহেড্রাল, হেক্সাগোনাল আর ট্রাইক্লিনিক, এরা কিন্তু 1 রকমেরই একক কোষ শো করছে, যেটা কিনা প্রিমিটিভ ইউনিট সেল বা মৌলিক একক কোষ। আর রইল মনোক্লিনিক, এরা 2 ধরনের একক কোষ শো করছে। তো এখানে কাউন্ট করলে তোমরা দেখতে পাবে 14 রকমের ল্যাটিস বিন্যাস রয়েছে। এই যে 14 রকমের ল্যাটিস বিন্যাস পাচ্ছি আমরা, এগুলোকে আমরা একসঙ্গে বলছি ব্র্যাভিস ল্যাটিস। তো ব্র্যাভিস ল্যাটিস ক রকমের হয়, পরীক্ষার প্রশ্ন আসে, সেক্ষেত্রে আমাদের কিন্তু এই 14 সংখ্যাটা মনে রাখতে হবে, ঠিক আছে। তো কীরকম ওরিয়েন্টেশনগুলো হয় তার জন্য আমরা এই এক পিকচার দিয়েছি। এখানে যে হিসেবে চার্ট আছে, পিকচারও আমরা সেইভাবেই পাবো। কিভাবে মিলিয়ে দেখব দেখো, প্রথমে রয়েছে কিউবিক। চার্টে দেখে নিই কিউবিক কী ধরনের একক কোষ দেখাচ্ছে। 3 রকমের একক কোষ দেখাচ্ছে, প্রিমিটিভ, ফেস সেন্টার্ড, বডি সেন্টার্ড। ছবিতে যাই চলো। এখানে কিউবিক দেখো, একদম প্রথম হচ্ছে প্রিমিটিভ ইউনিট সেল, 8 কোণে 8টা কণা রয়েছে। নেক্সট হচ্ছে বডি সেন্টার্ড কিউবিক, 8 কোণে 8টা কণা থাকছেই, তার সঙ্গে অ্যাড হচ্ছে বডির অভ্যন্তরে একটা। নেক্সট হচ্ছে ফেস সেন্টার্ড কিউবিক, 8 কোণে 8টা কণা থাকছেই, তার সঙ্গে অ্যাড হচ্ছে 6টা পৃষ্ঠতলে, মাঝখানে একটা করে, টোটাল 6টা। ক্লিয়ার? নেক্সট আসছি টেট্রাগোনাল। টেট্রাগোনাল ক রকমের শো করছে ইউনিট সেল? 2 রকমের। প্রথমটা হচ্ছে প্রিমিটিভ, 8 কোণে 8টা কণা থাকবে, ব্যাস, আর কোথাও কিছু থাকবে না। নেক্সট হচ্ছে বডি সেন্টার্ড, 8 কোণে 8টা কণা থাকবেই, তার সঙ্গে অ্যাড হবে বডির অভ্যন্তরে একটা। পরেরটা দেখো অর্থোরম্বিক। অর্থোরম্বিক কিন্তু 4 রকমের ইউনিট সেলই দেখায়। প্রথমটা হচ্ছে প্রিমিটিভ, 8 কোণে 8টা কণা থাকছে, বডি সেন্টার্ড, 8 কোণে 8টা কণা প্লাস ভেতরে একটা। বেস সেন্টার্ড মানে হচ্ছে দুটো বিপরীত পৃষ্ঠে একটা করে, টোটাল 2টো অ্যাড হচ্ছে। আর পৃষ্ঠকেন্দ্রিক তোমরা জানো, 8 কোণে 8টা কণা থাকছেই, তার সঙ্গে অ্যাড হবে 6টা পৃষ্ঠে 6টা। নেক্সট হচ্ছে মনোক্লিনিক, 2 রকমের শো করে ইউনিট সেল। প্রথমটা হচ্ছে প্রিমিটিভ, 8 কোণে 8টা, বেস সেন্টার্ড হচ্ছে যে কোনো দুটো বিপরীত পৃষ্ঠের মাঝখানে একটা করে 2টো। এদের মধ্যে দেখো রম্বোহেড্রাল, হেক্সাগোনাল আর ট্রাইক্লিনিক মৌলিক ছাড়া অন্য কোনো একক কোষ শো করে না, ঠিক আছে। তাহলে একটা স্ট্রাকচার কিন্তু প্রত্যেকটাতেই কন্টিনিউ হচ্ছে, সেটা হচ্ছে প্রিমিটিভ ইউনিট সেল বা মৌলিক একক কোষ। তো এই হয়ে গেল ব্র্যাভিস ল্যাটিস। এবারে আমরা দেখব যে এই যে 4 রকমের একক কোষ পড়লাম, সেই 4 রকমের একক কোষের মধ্যে কণারা কতগুলো সংখ্যায় অবস্থান করছে। যে গঠনকারী কণাগুলো 8টা কোণে 8টা রয়েছে, তাদের অবদান কতটা, বা প্রতি ইউনিট সেলে তাদের সংখ্যা কতগুলো। চলো দেখে নিই। 4 রকমের ইউনিট সেল পড়েছি, তাদের মধ্যে প্রথম হচ্ছে সাধারণ কিউবিক সিস্টেম বা প্রিমিটিভ ইউনিট সেল, যেটা আমরা বলছি। এখানে প্রথমে ছবিটা তোমরা একটু দেখে নাও। একটা বড় কেলাস জালকের খুব ক্ষুদ্রতম অংশ এখানে রিপ্রেজেন্ট হয়েছে। এই রকম কেলাস জালক কিন্তু যেখানে ছবিটা যেটা রয়েছে তার 2 পাশে, সামনে পেছনে, ওপরে নিচে কন্টিনিউ হতেই পারে। তো তার ক্ষুদ্র একটা অংশকে আমরা এখানে নিয়ে এসেছি। ভালো করে দেখলে দেখবে এখানে 8টা ইউনিট সেল রয়েছে। কেমন? এই 8টা ইউনিট সেলের যে কোনো একটাকে আমি 1 নাম্বারিং করে নিয়েছি। এই 1 নম্বর ইউনিট সেলের কর্নারে যে দেখো একটা ইয়েলো পার্টিকেল রয়েছে, ভালো করে দেখো, এই ইয়েলো পার্টিকেলের গোটাটাই কিন্তু 1 নম্বর ইউনিট সেলের নয়।
এই ইয়েলো পার্টিকেল কিন্তু বাকি 8টা ইউনিট সেল সমানভাবে শেয়ার করছে। তাহলে 1 নম্বর ইউনিট সেলে এর অবদান কইটুকু? এ তো পুরোটা কন্ট্রিবিউট করছে না, তাহলে এর অবদান কইটুকু? পুরো একটা পার্টিকেলকে যদি এক অংশ ধরে নিই এবং তাকে যদি 8 জন মিলে শেয়ার করে, তাহলে তার অবদান প্রতি ইউনিট সেলে কিন্তু হয়ে যাচ্ছে 1/8 অংশ। কেমন? তাহলে 1 নম্বর ইউনিট সেলের কথা ভাবি আমরা প্রথমে। 1 নম্বর ইউনিট সেলের 8 কোণে 8টা কণা থাকার কথা। এখন প্রতি কণার অবদান যদি 1/8 অংশ হয়, তাহলে টোটাল 8টা কণার অবদান আমরা কি করে পাবো? 8 × 1/8 = 1। তাহলে প্রিমিটিভ ইউনিট সেলের মোট কণা সংখ্যা আমরা পাচ্ছি 1। এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, এটা আমরা বার করলাম প্রিমিটিভ ইউনিট সেলের ক্ষেত্রে কণার সংখ্যা। তোমাদের মনে রাখতে হবে বাকি সিস্টেমগুলোর ক্ষেত্রে আমরা যে কণার সংখ্যা বার করতে যাব, সেখানে কিন্তু এই প্রিমিটিভের স্ট্রাকচারটা অলরেডি থাকছেই। সুতরাং এই 8 × 1/8 = 1 এই জিনিসটা কিন্তু প্রত্যেকের ক্ষেত্রেই কন্টিনিউ হবে। এবার এর সঙ্গে অ্যাড হবে যার ক্ষেত্রে যেরকম কণা যুক্ত হচ্ছে, যেরকম বডি সেন্টারের ক্ষেত্রে মাঝখানে একটা কণা যোগ হবে, তো আমরা তখন সেটাকে কাউন্ট করে নেব। ফেস সেন্টারের ক্ষেত্রে 6টা পৃষ্ঠে 6টা অ্যাড হচ্ছে, তো আমরা সেগুলোর অবদানকে কাউন্ট করে নেব। ঠিক আছে, করতে করতে যাই, তোমরা বুঝতে পারবে। নেক্সট দেখো, পৃষ্ঠকেন্দ্রিক কিউবিক সিস্টেম মানে হচ্ছে ফেস সেন্টার্ড কিউবিক সিস্টেম। ফেস সেন্টারের ক্ষেত্রে এখানেও আমরা একটা ছবিকে অ্যাড করেছি। দেখো, দুটো ইউনিট সেল রয়েছে, একটাকে নাম্বারিং করা রয়েছে 1। 1 নম্বর ইউনিট সেলের পৃষ্ঠে একটা ইয়েলো পার্টিকেল তোমরা দেখতে পাচ্ছ। এই ইয়েলো পার্টিকেলটাকে ছবিতে দেখো কজন মিলে শেয়ার করছে? দুটো ইউনিট সেল মিলে শেয়ার করছে। তাহলে এর অবদান 1 নম্বর ইউনিট সেলে কত অংশ? একটা পার্টিকেলকে যদি দুজনে শেয়ার করে, তাহলে নিশ্চয়ই তার কন্ট্রিবিউশন হয়ে যায় হাফ। ঠিক আছে, এখন একটা জিনিস চিন্তা করলে বুঝতে পারবে যে কৌণিক বিন্দুতে যে কণারা থাকে তাকে যেমন 8টা ইউনিট সেল মিলে শেয়ার করতে পারে, পৃষ্ঠের মাঝখানে যে পার্টিকেলটা থাকে তাকে কিন্তু 8 জন মিলে শেয়ার করতে পারে না। তাকে শেয়ার করতে পারে একমাত্র তার পাশে যে ইউনিট সেলটা রয়েছে সে। ঠিক আছে, তাহলে পৃষ্ঠে থাকা কণা একমাত্র দুজনের মধ্যেই শেয়ার হয়, সেক্ষেত্রে আমরা কন্ট্রিবিউশন নিয়ে নিচ্ছি হাফ। তাহলে 1 নম্বর ইউনিট সেলের কথা ভাবি, এটা আমি এখানে দেখিয়েছি একটা পৃষ্ঠের ক্ষেত্রে। এরকমই 6টা পৃষ্ঠতল আছে, 6টা পৃষ্ঠতলে 6টা কণা আমরা পাবো। সেই 6টা কণার ক্ষেত্রেও সেম ঘটনা ঘটবে। তাহলে 6টা কণার ক্ষেত্রে টোটাল অবদান দাঁড়াচ্ছে কত? 6 × ½ = 3। আর যেরকম আমি আগে বললাম যে প্রত্যেক সিস্টেমেই 8 × 1/8 = 1 এই জিনিসটা কন্টিনিউ হবে, কারণ প্রিমিটিভের স্ট্রাকচার বাকি তিনটেতেও কিন্তু আমরা সেম পাবো। তো এদিকে পাচ্ছি 1, আর ওইদিকে পৃষ্ঠতলের কণাগুলোর জন্য আমরা পাচ্ছি 3। তো 1 + 3 টোটাল কণার সংখ্যা আমরা ফেস সেন্টারের জন্য পেয়ে যাচ্ছি 4। ক্লিয়ার? নেক্সট চলো আমরা দেখে নিই দেহকেন্দ্রিক কিউবিক সিস্টেম মানে বডি সেন্টার্ড। বডি সেন্টারের স্ট্রাকচারই আমাদের বলে দিচ্ছে 8 কোণে 8টা থাকছে, প্লাস থাকছে দেহের অভ্যন্তরে বা কেন্দ্রে একটা কণা। মজার জিনিস হলো এটাই যে দেহের অভ্যন্তরে যে কণাটা রয়েছে, মানে কিউবিক সিস্টেমের ভেতরে যে কণাটা রয়েছে, তাকে কিন্তু কেউ শেয়ার করতে পারে না। তাহলে তার টোটাল কন্ট্রিবিউশন কিন্তু রয়ে যাচ্ছে এবং তার কন্ট্রিবিউশনকে আমরা 1 ধরে নিচ্ছি। তাহলে 8 দিকে যে 8টা কণা রয়েছে তাদের কন্ট্রিবিউশন 8 × 1/8 = 1। এটা যেরকম কন্টিনিউ হচ্ছিল সেরকমই হচ্ছে। তার সঙ্গে অ্যাড হচ্ছে সেলের অভ্যন্তরে যে কণাটা রয়েছে তার কন্ট্রিবিউশন। তাহলে 1 + 1 = 2। তো এগুলোকে যদি আমরা চার্টের আকারে প্রকাশ করি তাহলে এটা পাবো। দেখো, সিম্পল কিউবিকের ক্ষেত্রে টোটাল কণার সংখ্যা হচ্ছে 1, ফেস সেন্টারের ক্ষেত্রে টোটাল কণা দাঁড়াচ্ছে 4, বডি সেন্টারের ক্ষেত্রে টোটাল কণা দাঁড়াচ্ছে 2। আমাদের ইউনিট সেলের আকার অনুযায়ী এই কণার সংখ্যা কিন্তু মনে রাখতে হবে, কারণ এর ওপর থেকে খুব ছোট ছোট প্রবলেম আসে। প্রবলেমগুলো সোজা, কোনো চিন্তা নেই, আমি খানিকটা দেখিয়েও দেব।
তো এই কণার সংখ্যাগুলো মনে রাখতে হবে, আমাদের পরবর্তী ক্যালকুলেশনেও কাজে লাগবে, যে অঙ্কগুলো আসে তাতেও আমাদের কাজে লাগবে। তো নেক্সট দেখো, তিনটে তো আমরা বার করলাম, যেটা আমি বার করে দিইনি সেটা হচ্ছে প্রান্তকেন্দ্রিক কিউবিক সিস্টেম বা এন্ড সেন্টার্ড ইউনিট সেল। এন্ড সেন্টার্ডের কণা সংখ্যা কত দাঁড়াচ্ছে এই তিনটে ক্যালকুলেশন দেখে তোমরা বার করবে। আমাকে তোমরা বলবে যে এন্ড সেন্টার্ড কিউবিক সিস্টেমের ক্ষেত্রে কণার সংখ্যা কত বেরোচ্ছে। এন্ড সেন্টার্ড মানেই আমাদের ভেবে নিতে হবে যে প্রিমিটিভের স্ট্রাকচারটা থাকছেই, 8টা কোণে 8টা, তার সঙ্গে অ্যাড হচ্ছে যে কোনো দুটো বিপরীত পৃষ্ঠের মাঝখানে একটা করে টোটাল দুটো, ঠিক আছে, এবং সেগুলোরও কিন্তু শেয়ারিং হবে, এটা মাথায় রাখতে হবে। তো সেইভাবে কাউন্ট করলে কণা সংখ্যা কত বেরোচ্ছে দেখবে। নেক্সট টপিক আমরা চলে আসি, প্যাকিং ফ্র্যাকশন আর প্যাকিং এফিসিয়েন্সি। প্যাকিং ফ্র্যাকশন বলছে সন্নিবেশ ভগ্নাংশকে, প্যাকিং এফিসিয়েন্সি বলছে সন্নিবেশ দক্ষতাকে। কাকে বলছি আমরা প্যাকিং ফ্র্যাকশন? এই যে আমরা কণার সংখ্যা বার করলাম, 4 রকমের একক কোষে কণার সংখ্যা বার করছি, এই কণারা তো আকারে গোল, আর একক কোষ হচ্ছে আকারে একটা ঘনক। তো ঘনকের পুরো অংশ জুড়ে তো কয়েকটা গোল থাকতে পারে না, তাই তো? তাহলে কণারা নির্দিষ্ট কিছু আয়তন দখল করে রয়েছে। তাহলে আমরা দেখব যে একটা একক কোষের মোট আয়তনের কত ভগ্নাংশ কণাদের দ্বারা অধিকৃত হয়ে আছে, সেই ভগ্নাংশটাকে আমরা বলছি সন্নিবেশ ভগ্নাংশ বা প্যাকিং ফ্র্যাকশন। প্যাকিং ফ্র্যাকশন যদি আমরা পেয়ে যাই, তাকে যদি আমরা পার্সেন্টেজে কনভার্ট করি, তাহলেই আমরা পেয়ে যাব প্যাকিং এফিসিয়েন্সি বা সন্নিবেশ দক্ষতা। প্যাকিং ফ্র্যাকশনের ফর্মুলা রয়েছে, দেখে নাও, কণা দ্বারা অধিকৃত আয়তন বাই একক কোষের মোট আয়তন। আর পিএফ যেটা আমরা পেয়ে যাচ্ছি, তাকে যদি আমরা 100%-এ নিয়ে যাই তো আমরা পেয়ে যাব পিই বা সন্নিবেশ দক্ষতা। তো এই ফর্মুলা আমাদের কাজে লাগবে। আমরা দেখে নেব যে 4 রকমের যে আমরা ইউনিট সেল দেখলাম, সেই 4 রকমের ইউনিট সেলের প্যাকিং ফ্র্যাকশন কত আর প্যাকিং এফিসিয়েন্সি বা কত বেরোচ্ছে। প্রথমেই হচ্ছে সিম্পল কিউবিক ইউনিট সেল, মানে যেটা প্রিমিটিভ ইউনিট সেল পড়েছি সেটা। প্রিমিটিভ ইউনিট সেলের ক্ষেত্রে আমরা কণার সংখ্যা এইমাত্রই বের করে এসেছি, সেটা হচ্ছে 1, ঠিক আছে। তাহলে কণার সংখ্যা যদি 1 হয়, কণা তো আকারে গোলক, গোলকের আয়তনের সূত্র আমরা জানি 4/3 πr³। তাহলে সেই একটা কণার আয়তন আমরা বের করে নিতেই পারি 4/3 πr³ হলো। এবারে বার করব কোষের আয়তন, কারণ প্যাকিং ফ্র্যাকশনের সূত্রে ওপরে বসাচ্ছি কণার আয়তন, নিচে বসাবো কোষের আয়তন। কণার আয়তন আমরা বের করে ফেলেছি, কোষের আয়তন বার করব। নিচের ছবিটা দেখো, প্রিমিটিভ সেলের ক্ষেত্রে একটা কথা মাথায় রাখবে, 8 কোণে যে 8টা কণা থাকে তারা কিন্তু পরস্পরকে টাচ করে থাকে, মানে দুই প্রান্তে দুটো গোলক কণা একে অপরকে স্পর্শ করে থাকে। এখানে দেখো বলে দেওয়া আছে ইউনিট সেলের এক একটা প্রান্তের দৈর্ঘ্য হচ্ছে স্মল এ, আর পার্টিকেলগুলোর রেডিয়াস বা ব্যাসার্ধ হচ্ছে স্মল আর। তাহলে আমরা কিন্তু এখানে লিখতে পারি a সমান 2r, ঠিক আছে, যেহেতু কণারা পরস্পরকে টাচ করে আছে। তো a যদি 2r হয়, a হচ্ছে ঘনকের একটা প্রান্তের দৈর্ঘ্য, তাহলে ঘনকের আয়তন আমরা ফর্মুলা অ্যাপ্লাই করছি a³। তাহলে a³ থেকে আমরা 2r এর এক্সপ্রেশন বসিয়ে আমরা r এর টার্মে এর মান বার করে নিচ্ছি, ঠিক আছে। তো a³ এর মান পেয়ে গেলাম। এবার পিএফ এর সূত্র নেব, ওপরে বসবে কণা দ্বারা অধিকৃত আয়তন, নিচে বসবে মোট কোষের আয়তন। সেরকমই বসানো হয়েছে, দেখো কাটাকুটি করে নিয়ে আমাদের জিনিসটা আসছে 0.524। এটা আমরা বার করছি প্যাকিং ফ্র্যাকশন বা সন্নিবেশ ভগ্নাংশ, এবং একে যদি আমরা 100%-এ কনভার্ট করি তাহলে 52.4% পাচ্ছি, সেটা হচ্ছে সন্নিবেশ দক্ষতা। তো এটা হয়ে যাচ্ছে সিম্পল ইউনিট সেলের জন্য হলো। নেক্সট হচ্ছে বডি সেন্টার্ড কিউবিক ইউনিট সেল। বডি সেন্টারের ক্ষেত্রে ছবিটা একটু টাফ হচ্ছে, কারণ কি দেখো 8 কোণে 8টা তো রয়েছে, প্লাস সেলের অভ্যন্তরে একটা কণা নতুন অ্যাড হয়েছে। প্রত্যেকেরই কিন্তু ব্যাসার্ধ আর কিউবের প্রতি প্রান্তের দৈর্ঘ্য এটা ফিক্স থাকছে, কেমন? তো
তো আমরা প্রথমেই কি রিমাইন্ড করব যে বডি সেন্টার্ড কিউবিক সেলের জন্য কণার সংখ্যা কত। আমরা আজকের ক্লাসের প্রথমেই সবকটারই কণার সংখ্যা বার করে নিয়েছি। তো বডি সেন্টারের ক্ষেত্রে সেখানে দেখা গেছে মোট কণার সংখ্যা হচ্ছে 2টো। তাহলে প্রথমেই পিএফের যে সূত্র তার ওপরটুকু আমরা বার করে নিতে পারি, অর্থাৎ কণা দ্বারা অধিকৃত আয়তন। কাজেই কণার সংখ্যা যদি 2টো হয় তাহলে আয়তনের সূত্র অ্যাপ্লাই করে আমরা 2 × 4/3 πr³ = 8/3 πr³ এটা বার করে ফেলছি। নেক্সট যেটা বার করব সেটা হচ্ছে নিচের পোর্শন, মানে হচ্ছে একক কোষের আয়তন। একক কোষের আয়তন বার করতে গেলে আমাদের a³ চাই। a³ বার করতে গেলে আমাদের a চাই ফার্স্টে। তো চলো আমরা এখানে 2টো ট্রায়াঙ্গেল ইমাজিন করে নিই, একটা হচ্ছে ABC, একটা হচ্ছে ACD। কেমন? প্রথমে ABC ট্রায়াঙ্গেলটা দেখো। এবির দৈর্ঘ্য আমরা জানি স্মল এ, বিসির দৈর্ঘ্যও আমরা জানি স্মল এ। তাহলে সেখান থেকে সমকোণী ত্রিভুজের অতিভুজের সূত্র অ্যাপ্লাই করে আমরা এসির দৈর্ঘ্য পেয়ে যাব। এসি বার করেছি দেখো √2a। এসির দৈর্ঘ্য যেই পেয়ে গেলাম, ACD ট্রায়াঙ্গেলে এসো এবার। এসি পেয়ে গেছি √2a, CD = আমরা জানি a, যেহেতু প্রান্ত দৈর্ঘ্য। তাহলে সেখান থেকে আমরা দেখো AD ক্যালকুলেট করে নিতে পারছি। AD আমাদের বেরোবে √3a। অন্যদিকে AD = আমরা কিন্তু 4r লিখতে পারি, যেহেতু কণারা টাচ করে রয়েছে। ঠিক আছে, তো আমরা এখানে সরাসরি লিখতে পারছি √3a = 4r। সেখান থেকে a বার করে নিয়েছি আরের টার্মে। এবারে চলে যাচ্ছি পিএফের যে সূত্র রয়েছে, ওপরে বসাবো কণা দ্বারা অধিকৃত আয়তন, নিচে বসাবো কোষের আয়তন। কোষের আয়তনে দেখো a³ মান বসিয়ে দিয়েছি, ওপরে নিচে কাটাকুটি করে এসছে 0.68। এটা হচ্ছে প্যাকিং ফ্র্যাকশন বা সন্নিবেশ ভগ্নাংশ। একে যখন আমরা 100%-এ কনভার্ট করছি আমরা পেয়ে যাচ্ছি সন্নিবেশ দক্ষতা PE 68%। তো এই হয়ে গেল বডি সেন্টার। নেক্সট হচ্ছে ফেস সেন্টার্ড কিউবিক ইউনিট সেল। ফেস সেন্টারের ক্ষেত্রে কি হচ্ছে, 8 কোণে 8টা থাকছে, প্লাস অ্যাড হচ্ছে 6টা পৃষ্ঠতলে একটা করে, মোট 6টা। তো ফেস সেন্টারের ক্ষেত্রে আমরা কণার সংখ্যা কি পেয়েছিলাম মনে করতে হবে, পেয়েছিলাম 4। তাহলে ওপরে পিএফ সূত্রের ওপরের যে অংশটা অর্থাৎ কণা দ্বারা অধিকৃত আয়তন সেটা আমরা প্রথমে বার করে ফেলি। 4 × 4/3 πr³ বেরিয়ে যাচ্ছে 16/3 πr³। এবার নিচেরটুকু বার করব, মানে কোষের একক কোষের যে টোটাল আয়তন সেটা বার করতে গিয়ে আমরা দেখো একটা ট্রায়াঙ্গেল মনে মনে কল্পনা করেছি, সেটা হচ্ছে ABC সমকোণী ত্রিভুজ। এর মধ্যে AB এর মান জানি আমরা স্মল এ, BC এর মান জানি স্মল এ। তাহলে AC তো আমরা বার করে ফেলতে পারবোই, বেরিয়েছে দেখো √2a। ঠিক আছে, তাহলে আমরা সরাসরি a³ বানিয়ে ফেলি কোষের আয়তন। a³ এর মান পেয়ে গেছি, ওপরে বসিয়েছি কণার আয়তন, নিচে বসিয়েছি কোষের আয়তন, কাটাকুটি করে হচ্ছে 0.74। প্যাকিং ফ্র্যাকশন বেরিয়ে গেল। এবার এটাকে 100%-এ কনভার্ট করব, PE বার করব আমরা, সন্নিবেশ দক্ষতা পেয়ে যাচ্ছি 74%। কেমন? এই যে ক্যালকুলেশনগুলো তোমরা কিন্তু প্রত্যেকে খাতায় লিখে লিখে প্র্যাকটিস করবে। জিনিসগুলো খুব ইজি, কিন্তু খাতার প্র্যাকটিস না করলে মনে থাকবে না। তো আমরা এগুলো বার করে ফেললাম যে কণা দ্বারা অধিকৃত অংশ কতটুকু, কোন ফ্র্যাকশনটা কণারা অধিকার করে আছে, আর যে অংশটা অধিকার করে নেই সেটা হচ্ছে শূন্যস্থান। তো আমরা শূন্যস্থানের হিসেবেও বার করে ফেলতে পারি। যেরকম সিম্পল কিউবিক ইউনিট সেলের জন্য 100 থেকে যদি আমরা মাইনাস করে দিই তাহলেই আমরা পেয়ে যাব শূন্যস্থানের পার্সেন্টেজ। সেরকমই BCCর ক্ষেত্রে বেরিয়েছে দেখো 32%, আর FCCর ক্ষেত্রে বেরিয়েছে 26%। তাহলে এই হয়ে গেল প্যাকিং ফ্র্যাকশন আর প্যাকিং এফিসিয়েন্সি। এর উপর থেকেও কিন্তু ছোট ছোট অঙ্ক আসতে পারে। আচ্ছা, একটা অঙ্ক অলরেডি চলে এসছে, আমরা একটু দেখে নিই। খুব সোজা অঙ্ক, আমি বলে দিচ্ছি শুনে নাও। কোনো একটি মৌলের পরমাণুর ব্যাসার্ধ হচ্ছে 500 পিকোমিটার। মৌলটি FCC গঠনে কেলাসিত হলে বলেছে তার কোষের প্রান্ত দৈর্ঘ্য কত হবে নির্ণয় করো। ব্যাসার্ধ বলে দিয়েছে মানে স্মল r বলে দিয়েছে। কি জানতে চেয়েছে? প্রান্ত দৈর্ঘ্য মানে স্মল a জানতে চেয়েছে।
আর কি বলে দিয়েছে, কেলাসের গঠনটা বলে দিয়েছে, মানে পৃষ্ঠকেন্দ্রিক। ঠিক আছে, তো এই তিনটে ইনফরমেশন, এই দুটো ইনফরমেশন আমাদের কাছে রয়েছে, একটা আমাদের বার করতে হবে। এর মান যদি বার করতে হয় আর আর এর মান যদি আমরা জানি, আমাদের প্রথমে ভেবে নিতে হবে এ আর আর এর মধ্যে কোনো রিলেশন আমরা পেয়েছিলাম কি না এফসিসির ক্ষেত্রে। তোমরা একটু ব্যাকওয়ার্ডে গিয়ে দেখতে পারো যে ফেস কিউবিক ইউনিট সেলের ক্যালকুলেশন করার সময় আমরা একটা রিলেশন ড্র করেছিলাম, সেটা হচ্ছে √2a = 4r। ঠিক আছে, এখান থেকে যদি আমরা এর এক্সপ্রেশন বার করে নিই, তাতে রয়েছে আর এর মান তো আমরা জানি 500 পিকোমিটার বলেই দিয়েছে প্রশ্নে, তাহলে আর এর মান পুট করলেই আমরা এর মান দেখো পেয়ে যাচ্ছি। এখানে এর মান বেরিয়েছে 1414 পিকোমিটার। যেহেতু পিকোমিটারে অঙ্ক হচ্ছে, উত্তর পিকোমিটারে হবে। একক কোষের প্রান্ত দৈর্ঘ্য 1414 pm। নেক্সট অঙ্ক, সেম অঙ্ক, কোনো একটি মৌলের পারমাণবিক ব্যাসার্ধ 75 pm বলে দিয়েছে। মৌলটির ল্যাটিস যদি দেহকেন্দ্রিক হয়, তার মানে হচ্ছে বডি সেন্টার্ড কিউবিক ইউনিট সেল। তাহলে জানতে চেয়েছে তার একক কোষের প্রান্ত দৈর্ঘ্য কত, মানে স্মল এ জানতে চেয়েছে। আর বলে দিয়েছে দেহকেন্দ্রিক একক কোষ, সেটাও বলে দিয়েছে, এ জানতে চেয়েছে। তাহলে আমাদের কিভাবে ভাবতে হবে, এ আর আর এর মধ্যে কি সম্পর্ক আছে বিসিসি ইউনিট সেলের জন্য। তোমরা আবার ব্যাকওয়ার্ডে গিয়ে দেখবে বিসিসি ইউনিট সেলের জন্য এ আর আর এর কিন্তু একটা সম্পর্ক রয়েছে। সম্পর্কটা যদি তোমরা মনে করতে পারো তাহলে আর কোনো সমস্যা নেই, ওখানে আর এর মান পুট করে দাও, এ বেরিয়ে আসবে। ঠিক আছে, ক্যালকুলেট করে তোমরা আমাকে পাঠাতে পারো, আমি কারেকশন করে দেবো। নেক্সট টপিকে আমি চলে যাই, কেলাসের ঘনত্ব। ভীষণ ইম্পর্টেন্ট টপিক, থিওরি সেরকম কিছু নেই, কিন্তু এখান থেকে অঙ্ক প্রায়ই আসে। কেলাসের ঘনত্বের যে একটা সূত্র রয়েছে, সেই সূত্রটা আমাদের মনে রাখতে হবে। কেলাসের ঘনত্বকে আমরা রো দিয়ে প্রকাশ করি, একক কোষের ঘনত্বকে আমরা ρ' দিয়ে প্রকাশ করি। ঠিক আছে, দুটোই কিন্তু সেম, সেই জন্য আমি লিখেছি দেখো, ρ = ρ' = z × M/a³ × N। কোন লেটারগুলো কি ইন্ডিকেট করছে নিচে মেনশন করা আছে। ক্যাপিটাল জেড দিয়ে আমরা ইন্ডিকেট করছি একক কোষের কণার সংখ্যা, মানে ক্লাসের প্রথমে যে কণার সংখ্যা বার করেছিলাম সেটা। ক্যাপিটাল এম হচ্ছে মৌলের পারমাণবিক ভর। এ কিউব তো তোমরা জানো, এতক্ষণ ক্যালকুলেশন করে এলাম, একক কোষের আয়তন। আর ক্যাপিটাল এনও তোমরা জানো, অ্যাভোগাড্রোর সংখ্যা 6.022 × 10⁻23। তো এটা হচ্ছে মৌলঘটিত কেলাসের জন্য এই সূত্র। যদি আয়নীয় যৌগের ক্ষেত্রে আমরা কেলাসের সূত্র দেখি, তাহলেও সেম সূত্র, শুধু একটা জিনিস চেঞ্জ হচ্ছে, সেটা হচ্ছে ক্যাপিটাল এম, যেটা মৌলের ক্ষেত্রে মৌলের পারমাণবিক ভর, সেটা আয়নীয় যৌগের ক্ষেত্রে যৌগের সংকেত ভর হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো ঘনত্বের ওপর থেকে অঙ্ক আসে, চলো কিছু অঙ্ক আমরা দেখে নিই। দেখো, বলছে 100 গ্রামের একটি মৌলের এফসিসি ক্রিস্টালের ঘনত্ব বলে দেওয়া আছে। এফসিসি ক্রিস্টাল মানে হচ্ছে পৃষ্ঠকেন্দ্রিক। পৃষ্ঠকেন্দ্রিক মানেই হচ্ছে সেখানে কটা কণা থাকবে আমাদের কিন্তু স্মরণে এনে ফেলতে হবে। কোষের প্রান্ত দৈর্ঘ্য বলে দিয়েছে 200 পিকোমিটার, মানে স্মল এটা বলে দিয়েছে 200 পিকোমিটার। তাহলে জিজ্ঞাসা করেছে গ্রাম পারমাণবিক ভর কত। গ্রাম পারমাণবিক ভর আমরা কী দিয়ে প্রকাশ করছি, ক্যাপিটাল এম দিয়ে। তার মানে আমাদের টার্গেট হচ্ছে ক্যাপিটাল এম। তাহলে কেলাসের ঘনত্বের সূত্রটা আমাদের মুখস্থ রাখতে হবে, সেখান থেকে আমরা এম এর এক্সপ্রেশনটা প্রথমে বার করে ফেলি। যে কোনো অঙ্ক করতে গিয়ে দুটো জিনিস মাথায় রাখবে, একটা হচ্ছে অঙ্কটা যেন সবকটা একক সিস্টেম একই হয়, মানে ইউনিট সিস্টেম যেন একই হয়। আর অঙ্কের জন্য দ্বিতীয় জিনিস যেটা দরকার সেটা হচ্ছে সূত্র। ঠিক আছে, সূত্র মনে রাখবে আর এককের দিকটা খেয়াল রাখবে, তাহলেই দেখবে অঙ্ক খুব ইজি লাগছে। আচ্ছা, ক্যাপিটাল এম এর এক্সপ্রেশন আমরা বার করে ফেলেছি। এখানে দেখো বেরিয়েছে রো, যেটা আমাদের অলরেডি দেওয়া আছে। এ কিউব মানে হচ্ছে স্মল এ, যেটা আমাদের সাপ্লাই করা আছে। ক্যাপিটাল এন এর মান আমরা অলরেডি জানি। আর ক্যাপিটাল জেড আমাদের বুঝে নিতে হবে, যেহেতু এখানে এফসিসি ক্রিস্টাল বলে দেওয়া আছে, ক্যাপিটাল জেড অর্থাৎ কণা সংখ্যার মান হচ্ছে 4।
কেমন? আর একটা জিনিস দেখো, যেটা বললাম, একক কিন্তু এক হতে হবে। এখানে এর মান দিয়েছে পিকোমিটারে আর ডেনসিটি দেওয়া রয়েছে গ্রাম পার সিসিতে, দুটো কিন্তু আলাদা। তাহলে আমাদের এর মানটাকে সেন্টিমিটারে নিয়ে যেতে হবে। আমি করে দিয়েছি দেখো, 1 পিকোমিটার ইকুয়াল টু 10⁻⁻10 সেন্টিমিটার। সেখানে 200 পিকোমিটারকে আমরা সেন্টিমিটারে কনভার্ট করে নিয়েছি। করে জাস্ট আমরা মানগুলো পুট করেছি, আমাদের আনসার বেরিয়েছে 12.04 গ্রাম। ওকে, নেক্সট অঙ্কে যাই। দেখো বলেছে কেবিআর মানে পটাশিয়াম ব্রোমাইড কেলাসের ঘনত্ব বলে দিয়েছে গ্রাম পার সিসিতে। একক কোষের প্রান্ত দৈর্ঘ্য বলে দিয়েছে 654 পিকোমিটার। মাইন্ড ইট, দুটো একককে কিন্তু এক জায়গায় আনতে হবে। পটাশিয়াম আর ব্রোমিনের গ্রাম পারমাণবিক ভর মানে ক্যাপিটাল এম বলে দিয়েছে 39 গ্রাম আর 80 গ্রাম। ঠিক আছে, টোটাল এম, যেহেতু এটা আয়নীয় যৌগ, তো টোটাল এমটা বার করার সময় আমাদের সংকেত ভর বার করতে হবে। সংকেত ভর আমরা কি করে বার করি? ক্লাস 9-এ তোমরা করে এসছো। পটাশিয়াম আর ব্রোমিনের যদি পারমাণবিক ভর যোগ করে দিই তাহলেই টোটাল সংকেত ভরটা বেরিয়ে যাবে। ওকে, আমাদের জিজ্ঞেস করেছে কেলাসের গঠন কীরূপ হবে। কেলাসের গঠন কীরূপ হবে মানে ঠিক কী জানতে চেয়েছে, যে কেলাসটা প্রিমিটিভ ইউনিট সেল হবে, না বডি সেন্টার্ড ইউনিট সেল হবে, না ফেস সেন্টার্ড ইউনিট সেল হবে। ঠিক আছে, তো এটা আমাদের ডিসিশন কি করে আমরা নিতে পারবো? আমাদের জানতে হবে কণার সংখ্যাটা কত। যদি আমরা কণার সংখ্যা বার করে ফেলতে পারি তাহলেই আমরা কনক্লুশন ড্র করতে পারবো যে এটা এই ধরনের ইউনিট সেল। ঠিক, কণার সংখ্যা বার করতে গেলে আমাদের কি বার করতে হবে? ক্যাপিটাল জেড। তাহলে আমাদের কাজ হচ্ছে ঘনত্বের সূত্র থেকে ক্যাপিটাল জেডের এক্সপ্রেশনটা প্রথমে বার করে আনা। দেখো এখানে জেডের এক্সপ্রেশন আমরা বার করেছি, তারপরে আর কিচ্ছু না, যা যা আমাদের মান সাপ্লাই দেওয়া আছে সেগুলোকে জাস্ট পুট করে দিয়েছি। আর হ্যাঁ, এ কে আমরা সেন্টিমিটারে এনেছি 10⁻⁻10 গুণ করে দিয়ে তার হোল কিউব করেছি। ব্যাস, আর কোনো অসুবিধা নেই। আমাদের উত্তর বেরিয়েছে 3.89 অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল টু 4। তাহলে কণার সংখ্যা বেরোলো 4। এখন আমাদের মনে করতে হবে কণার সংখ্যা কী ধরনের ইউনিট সেলে হয়? 4। আমরা জানি পৃষ্ঠকেন্দ্রিক ইউনিট সেলের জন্য কণার সংখ্যা হচ্ছে 4। তাহলে আমরা বলতে পারছি যে কেলাসটা হচ্ছে পৃষ্ঠকেন্দ্রিক। নেক্সট অঙ্কে যাই। বলছে বিসিসি গঠন সৃষ্টিকারী একটি মৌলের একক কোষের প্রান্ত দৈর্ঘ্য 400 পিকোমিটার। মৌলের ঘনত্ব কত? কী কী জিনিস বলে দিয়েছে দেখো, প্রান্ত দৈর্ঘ্য অর্থাৎ এর মান বলে দিয়েছে 400 পিকোমিটার, আর বলে দিয়েছে কেলাসটা হচ্ছে বিসিসি। তার মানে এখান থেকে তোমরা পেয়ে যাবে, আচ্ছা ঘনত্ব জানতে চেয়েছে, আর বলে দিয়েছে গ্রাম পারমাণবিক ভর। তার মানে বিসিসি যেহেতু বলে দিয়েছে, এখান থেকে তোমরা পেয়ে যাবে জেডের মান। ঠিক, আমাদের রো জানতে চেয়েছে, কী কী সাপ্লাই আছে দেখো, জেড পেয়ে যাচ্ছি, এ দেওয়া আছে, আচ্ছা এম দেওয়া আছে, আর অন্যদিকে আমরা ক্যাপিটাল এনের মান অলরেডি জানি। তো আমার মনে হয় এটা তোমরা ইজিলি করতে পারবে। ঘনত্বের যে সূত্র আছে তোমরা ক্যালকুলেট করে আমাকে পাঠাতে পারো, আমি চেক করে দেবো। কিছুই না, ঘনত্ব কত এমনি এটা বিসিসির কথা মাথায় রাখলেই দেখবে পুরো ক্যালকুলেশনটা ইজি হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো আজকে আমরা কি কি শিখলাম? একদম প্রথমে দেখলাম একক কোষের প্রকারভেদ। ক প্রকার পড়লাম? 4 রকমের। একটা হচ্ছে প্রিমিটিভ ইউনিট সেল, বডি সেন্টার্ড ইউনিট সেল, ফেস সেন্টার্ড ইউনিট সেল আর এন্ড সেন্টার্ড ইউনিট সেল। কার কি স্ট্রাকচার আমরা দেখে নিয়েছি। নেক্সট পড়লাম ক্রিস্টাল সিস্টেম। 7 রকমের ক্রিস্টাল সিস্টেম আমরা পেয়েছি। নেক্সট পড়েছি ব্র্যাভিস ল্যাটিস, ক রকমের পেয়েছি? 14 রকমের। ঠিক, নেক্সট পড়েছি একক কোষে কণা সংখ্যা নির্ণয়, মানে কী ধরনের একক কোষে কটা করে কণা রয়েছে সেটা আমরা ক্যালকুলেট করে বার করেছি। তারপরে আমরা দেখেছি সন্নিবেশ ভগ্নাংশ আর সন্নিবেশ দক্ষতা, এবং প্রত্যেক রকমের একক কোষে আমরা কিন্তু প্যাকিং ফ্র্যাকশন ক্যালকুলেট করেছি। যে কোনো একটা কিন্তু পরীক্ষায় চট করে দিয়ে দেয়, তখন কিন্তু করতে হবে। নেক্সট আমরা দেখছি কেলাসের ঘনত্ব, যেখান থেকে অঙ্ক প্রায়ই আসে। আমরা কিন্তু এই সমস্ত টপিকের ওপর থেকে প্রবলেমসও সলভ করেছি। তো এই হলো আজকের ক্লাস।
নেক্সট ক্লাস আবার কবে আমি জানিয়ে দেবো, তোমরা পড়তে থাকো। থ্যাংক ইউ।